সবাইকে স্বাগত জানাচ্ছি। দুঃখ প্রকাশ করছি অনিচ্ছাকৃত বিলম্বের জন্য। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আমরা গত ক্লাসে আমাদের এই প্রমিত উচ্চারণ নিয়ে কিছু কথা বলেছিলাম। যে কোনো একজন গত ক্লাসের যে বিষয়গুলো আলোচিত হয়েছিল সেগুলো একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন। জি স্যার, আমাদের গত ক্লাসে মফালা এবং বফালা নিয়ে আলোচনা হয়েছে। আমি কি নিয়মগুলো বলবো স্যার? হ্যাঁ বলেন, বলে যান, একটু আপনার মতো করে আপনি বলে যান। জি, শব্দের শুরুতে মফালা হলে মফালা উচ্চারিত হয় না, তবে কিছুটা নাসিক্যর ধ্বনি আসে। শব্দের মাঝে বা শেষে মফালা হলে যে বর্ণের সাথে মফালা যুক্ত হয়েছে সে বর্ণটি দ্বিত্ব হয় এবং কিছুটা নাসিক্যর স্বর আসে। কিছু বর্ণ আছে এগুলোর সাথে মফালা হলে ম বর্ণটি উচ্চারিত হয়। এগুলো হচ্ছে ম, উ, গ, ল, ট, দন্তন্য, মূর্ধন্য। এগুলোর সাথে মফালা হলে মফালা উচ্চারিত হয়। বফালা শব্দের শুরুতে আসলে বফালা উচ্চারিত হয় না, মাঝে বা শেষে আসলে যুক্ত যে বর্ণের সাথে বফালা যুক্ত হবে সে বর্ণটি দ্বিত্ব হবে। আচ্ছা। বফালা যদি উত উপসর্গের সাথে যুক্ত হয় তাহলে বফালা উচ্চারিত হবে, এবং সন্ধিজা শব্দের সাথে বফালা যুক্ত হলে বফালা উচ্চারিত হবে। না, এটা একটু ভুল ভাবে বললেন। ক থেকে সন্ধির সূত্রে আগত গয়ের সাথে ক থেকে সন্ধির সূত্রে আগত গয়ের সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে সংযুক্ত বর্ণের দ্বিত্ব হবে না। ক থেকে মানে দিক যোগ বিদিক, তাহলে দিক এখানে তো ক আছে তাই না, যোগ বিদিক, তাহলে এই ক থেকে এই গটা আসলো, তাহলে দিক যোগ বিদিক হয়ে যায় কি দিক বিদিক, গ আসে একটা, তাই না? দিক বিদিক লিখলে আমরা একটা গ দিয়ে লিখি, দ হ্রস্বইকার, গয় ব হ্রস্বইকার, দ হ্রস্বইকার, ক, দিক বিদিক। তাহলে ক থেকে সন্ধির সূত্রে আগত গয়ের সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে সংযুক্ত বর্ণ গয়ের দ্বিত্ব হয় না, অর্থাৎ দিগ্বিদিক হবে না, দিগ্বিদিক হবে। তারপর মোটামুটি আমার এগুলো স্মরণ আছে। আর কেউ যুক্ত করতে চান কি কি আলোচনা হয়েছিল? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা নিয়ম বাদ করেছে, এটা হলো দন্তন্য মূর্ধন্যের সাথে মফলা হলে দ্বিত্ব হবে না, মধ্য বা অন্তবর্ণে হলে মফলা উচ্চারিত হবে। যেরকম উন্মাদ, জন্ম, মৃন্ময়, চিন্ময়, বাংময়। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আর কেউ যুক্ত করতে চান? আর কেউ তাহলে যুক্ত করতে চান না? আমি যেটা গত ক্লাসে শেষ দিকে যে কথাগুলো বলেছিলাম সেখান থেকে যদি শুরু করি তাহলে বলতে হয়, আমরা বলেছিলাম গত ক্লাসে বফলা এবং মফলা শব্দের শুরুতে বর্ণের সাথে যুক্ত হলে সংযুক্ত বর্ণের উচ্চারণের কোনো পরিবর্তন ঘটে না। আবার বলেছিলাম শব্দের মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যদি বফলা বা মফলা যুক্ত হয় তাহলে কি হয়, সাধারণত সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটে। যেমন বলেছিলাম দ্বিত্ব,
তাই না? দ্বিত্বতে আমরা কি দেখি? বিশ্ব, হ্যাঁ, আত্মা, হ্যাঁ। কিন্তু এখানে আবার দ্বিত্ব উচ্চারণের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, মফলার ক্ষেত্রে দ্বিত্ব উচ্চারিত শেষ বর্ণটি সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হয়ে থাকে, যেমন আত্মা, আত্মীয়, পদ্মা। ঠিক আছে? একইভাবে বলেছিলাম সব জায়গায় বফলা বা মফলা মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হলে দ্বিত্ব ঘটায় না সংযুক্ত বর্ণের। কিছু কিছু জায়গায় এর ব্যতিক্রম আমরা পাই। বফলার ক্ষেত্রে কিরকম পাই? বফলার ক্ষেত্রে আমরা যদি বলি বফলা মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব ঘটে, সেটার উদাহরণ আমরা দেখিয়েছি বিশ্ব, তাই না? বিস্ময়। হ্যাঁ, তাহলে বফলার ক্ষেত্রে আমরা এখন যদি বলি যেমন উদ্বোধন, তাহলে দেখছি উদ্বোধনে কি হচ্ছে না? সংযুক্ত বর্ণের দ্বিত্ব হচ্ছে না। হচ্ছে না বলে আমরা বলছি উদ্বোধন, না হলে আমরা বলতাম উদ্বোধন। আমরা তো উদ্বোধন বলি না। তাহলে দেখছি যে এখানে বফলা সংযুক্ত হওয়ার পরেও সংযুক্ত বর্ণ অর্থাৎ দয়ের আমরা দ্বিত্ব করছি না। এখানে আমরা বফলার উচ্চারণটা করছি উদ্বোধন, উদ্বোধন। ঠিক না? তাহলে আমরা এবার জেনে নেব আরেকটি সূত্র। উৎ উপসর্গযোগে গঠিত শব্দের দয়ের সাথে যদি বফলা যুক্ত হয়, সংযুক্ত বর্ণ অর্থাৎ দয়ের দ্বিত্ব উচ্চারণ ঘটে না। এই ক্ষেত্রে দ এবং বফলা দুটোই উচ্চারিত হয় উদ্বোধন, উদ্বোধন, উদ্বেলিত, উদ্বাস্তু, উদ্বেগ। বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করচিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। বোঝাতে পারলাম বিষয়টি? তাহলে এই জায়গায় আমরা দেখছি যে উদ্বোধন, উদ্বেলিত, উদ্বেগ, এখানে একটা আলাদা সূত্র প্রযোজ্য হচ্ছে। এর বাইরেও আমরা দেখছি উদ্বোধনের বাইরেও আরও একটা জায়গায় কিন্তু ব্যতিক্রমী আচরণ করে বফলা। কোন জায়গায়? যেমন আমরা বলেছি দিক বিদিক, এখানে আমরা দিগ্বিদিক বলি না। তাহলে কেন আমরা দিক বিদিক বলছি? এখানে আবার আরেকটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। ক থেকে সন্ধির সূত্রে আগত গয়ের সাথে যদি বফলা যুক্ত হয়, তাহলে সংযুক্ত বর্ণ গয়ের দ্বিত্ব হয় না। এক্ষেত্রেও বফলা তার নিজস্ব উচ্চারণেই উচ্চারিত হয়ে থাকে। এখানে সংযুক্ত বর্ণের দ্বিত্ব ঘটায় না। যদি কি ঘটাতো তাহলে আমরা বলতাম কি? দিগ্বিদিক। আমরা দিগ্বিদিক বলি না, আমরা বলি দিগ্বিদিক। তারপর আমরা গেছিলাম মফলার উচ্চারণে। মফলার উচ্চারণে আমরা বলেছিলাম মফলা যখন মধ্যবর্ণ বা অন্তবর্ণের সাথে যুক্ত হয় তখন দ্বিত্ব হয় সংযুক্ত বর্ণের। দ্বিত্ব উচ্চারিত শেষ বর্ণটি সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হয়। কিন্তু বফলার মতো মফলাও সব জায়গায় সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটায় না। কোথায় কোথায় ঘটায় না আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম উঁর সাথে যখন যুক্ত হয় মফলা তখন সংযুক্ত বর্ণের দ্বিত্ব হয় না, তাই আমরা বলি বাংময়। আমরা না হলে বলতাম বাঙ্গয়, তাই না? তাহলে এর বাইরে আরো কিছু জায়গায় ঘটে না। যেমন দেখেন যুগ্ম, গয়ের সাথে যদি মফলা যুক্ত হয় তখন সংযুক্ত বর্ণের দ্বিত্ব হয় না। না হলে আমরা কি বলতাম? যুগ্ম বলতাম। অনেকে আমরা ভুল করে এই উচ্চারণটা যুগ্ন করি। এটা কোনো অবস্থাতেই যুগ্ন হবে না। কারণ এখানে বানানটা কি? জয়ের নিচে হ্রস্ব উকার, গয়ের সাথে মফলা। তাহলে এটা যুগ্ন হওয়ার কোনো কারণই নেই। তাহলে এটা বলতে হবে আমাদের যুগ্ম,
যুগ্ম, এখানে মফলা উচ্চারিত হবে। যুগ্ম, যোগ্য বলা যাবে না। আমরা অনেকে যোগ্য বলি ভুল করে, ভুল এটা। হ্যাঁ, উচ্চারণটা করতে হবে আমাদের যুগ্ম, যুগ্ম সম্পাদক। যুগ্মভাবে তারা এই কাজটি করলো, একসাথে করলো আর কি, যৌথভাবে করলো, যুগ্ম। হ্যাঁ, এটা যুগ্ম হবে উচ্চারণটি, যুগ্য বা যুগ্ন আমরা বলবো না। বোঝা গেল? আরো কিছু জায়গায় ব্যতিক্রমী আচরণ করে, যেমন হচ্ছে নয়ের সাথে যখন যুক্ত হয় মফলা, তখন সংযুক্ত বর্ণ নয়ের দ্বিত্ব উচ্চারণ ঘটায় না। আমরা গত ক্লাসে এটা জেনেছি। কেমন? জন্ম, জন্ম বলি না। হ্যাঁ, আর কি বলি? যেমন হিরণ্ময়, চিন্ময়, মৃন্ময়, এখানে নয়ের দ্বিত্ব হয় না। তারপরে যেমন আরো একটি জায়গায় হয় না, যেমন গুল্ম। আমরা বলি না লতা গুল্ম, এটা গুল্ম বলি না, আমরা বলি কি গুল্ম, লতা গুল্ম। তাহলে নয়ের সাথে হয় না, লয়ের সাথে হয় না, উঁর সাথে হয় না, গয়ের সাথে হয় না। এগুলোর সাথে যখন মফলা যুক্ত হয় তখন মফলা সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটে না। এক্ষেত্রে মফলা তার নিজস্ব উচ্চারণেই উচ্চারিত হয়ে থাকে। তাহলে বফলা আর মফলা ক্লিয়ার আপনাদের কাছে বিষয়টা? কিন্তু এর বাইরেও কিছু শব্দ, কিছু জি স্যার। কিছু সংস্কৃত শব্দ আগে থেকেই আছে, যে উচ্চারণগুলো আমরা আগের নিয়মেই করি। যেমন হচ্ছে কাশ্মীর, আমরা কাশ্মীর বলি না, কাশ্মীর বলি। সুচিস্মিতা বলি, সুস্মিতা বলি। অকাল কুষ্মাণ্ড বলি, অকাল কুষ্মাণ্ড না। এক্ষেত্রে এগুলো একটু আলাদা করে মনে রাখতে হবে। কাশ্মীর, অকাল কুষ্মাণ্ড, সুচিস্মিতা, সুস্মিতা, হ্যাঁ, এগুলো আলাদাভাবে আমাদের মনে রাখতে হবে। এর বাইরেও আমাদেরকে খেয়াল রাখতে হবে একটি শব্দ আমরা অনেকে ভুল করি, সেটি হচ্ছে গ্রীষ্ম। অনেকে গ্রীষ্ম বলে ফেলি ভুলে। উচ্চারণটি মনে রাখতে হবে, গ্রীষ্ম নয়, উচ্চারণটি গ্রীষ্ম। এখানেও শেষ স্বটি সামান্য নাসিক্য ধ্বনি প্রভাবিত হবে। গ্রীষ্ম, গ্রীষ্ম। ওকে, তাহলে আমরা বফলা এবং মফলার যা বিষয়ে আমরা মোটামুটি আমাদের ধারণাটুকু পেলাম। মফলা এবং বফলা থাকলে আমরা কিভাবে উচ্চারণ করব। হয়ের সাথে যখন জফলা থাকে তখন কি হয় বলেন তো? হয়ের সাথে যখন জফলা যুক্ত হয়, হম উচ্চারিত হয়, যেমন না ব্রাহ্মণ। না, হয়ের আহ, সাথে ম যুক্ত হলে, এই হয়ের সাথে জফলা যুক্ত হলে বলেছি। ও হয়ের সাথে যখন জফলা যুক্ত হয় তখন জ জ উচ্চারণ হয়। এবং ঝ, অল্পপ্রাণ জ এবং মহাপ্রাণ ঝ চলে আসে। যেমন দাহ্য, গ্রাহ্য, গ্রাহ্য, গ্রাজ, ঝো, সহ্য। আমরা কি সহ্যটা কিভাবে লিখি? দন্ত স, হ, জফলা, সহ্য, সহ্য। হ্যাঁ, তাহলে এই উচ্চারণগুলো যাতে আমাদের ভুল না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি গত ক্লাসের আগে কিছু টাং টুইস্টার বলেছিলাম, যেমন ঝমঝম বৃষ্টি, একই অনা সৃষ্টি। হ্যাঁ, সেখানে অনেকে বৃষ্টি বলেছিলেন, আমি ঠিক করে বলেছিলাম যাতে বৃষ্টি আমরা না বলি, আমরা যাতে বৃষ্টি বলি। অনেকে ঝমঝমটাকে জমজম বলে ফেলেছিলেন। হ্যাঁ, তাহলে সেগুলো আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা অনেক আগে আলোচনা করেছি, আমি একজন দুজনের কাছে একটু শুনতে চাই। হ্যাঁ, মানে উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা আপনারা একটু বলে যান। যে কোনো একজন, ঝমঝম বৃষ্টি কি অনাসৃষ্টি। আবার একটু। ঝমঝম বৃষ্টি কি অনাসৃষ্টি। ঠিক আছে, কি না, একই অনা সৃষ্টি, একই অনা সৃষ্টি। হ্যাঁ, একই অনা সৃষ্টি। ওকে, আরেকজন আব্দুর রহমান, আপনি একটু বলেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আবার। ঝমঝম বৃষ্টি
একই অনা সৃষ্টি। নাজমুল ইসলাম একটু বলবেন। জি স্যার। হুম ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আবার। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। ঠিক আছে, শিমু সরকার স্যার একটু আমি বলবেন। স্যার একটু ছয় নিয়ে আমার সমস্যা ছিল, আমি এটা একটু বলতে চাই। হ্যাঁ, আমি আবার আসবো, এটাকে শেষ করে নিই, ওটাতে তারপর জি স্যার, যাচ্ছে। ধন্যবাদ স্যার। হুম ঝমঝম হ্যাঁ, বৃষ্টি একই অনা সৃষ্টি। আরেকবার। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। ওকে, গুড। আর কে আছেন একটু এক একজন বলে যান। শামসুদ্দিন সুমন বলেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। হ্যাঁ, আবার। আচ্ছা, আর কে আছেন? ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আবার। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। ঠিক আছে। হ্যাঁ, আর কে আছেন? আরো দুজন আছেন, আমি নামটা পড়তে পারছি না এখান থেকে, এই জন্য দুজন একটু এক একজন বলে যান। বৃষ্টি একই অনা সৃষ্টি। আরেকবার। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। ওকে, মোক্তার হোসেন আছেন মনে হয়। হ্যাঁ, বলেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আরেকটা বার। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আরেকজন আছেন, আপনি বলেন। শাওনুদ্দিন বা এরকম কোনো নাম কি? খুব ছোট্ট করে লেখা নামটা, এই জন্য পড়তে পারছি না। আচ্ছা, যাই হোক, আমাদের একারের উচ্চারণ তো মনে আছে নিশ্চয় না? আমরা বলেছিলাম এর লিখিত রূপ একটি, উচ্চারিত রূপ দুটি। এ কোথাও এ হিসেবে, এ কোথাও এ হিসেবে উচ্চারিত হয়, এটা খেয়াল রাখতে হবে। যেমন আমরা এক বলবো কিন্তু একটি বলবো না, এক বলবো কিন্তু বলবো একটি, এক কিন্তু একটি, একটি নয়। এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। একার থাকলে উচ্চারণ প্রবণতাটা বেশিরভাগ ক্ষেত্রে এর দিকে ধাবিত হয়, কিন্তু তারপরেও মনে রাখতে হবে একারের পরবর্তীতে যদি আকারযুক্ত বর্ণ থাকে উচ্চারণটা এর দিকে থাকে, এর দিকে যায় না। যেমন একা, এটা একা বলি না, একা, কিন্তু বলি একই। যখন হ্রস্ব ইকার দীর্ঘ ইকার চলে আসে তখন এর উচ্চারণটা এর দিকে থাকে, কিন্তু এর পরবর্তীতে যদি আকারযুক্ত বর্ণ থাকে তাহলে উচ্চারণ প্রবণতাটা কি হয়? এর দিকে চলে আসে। একা, একই, দেখা, দেখি। বোঝা গেল? তাহলে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি টাং টুইস্টার আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে চাচা চাছা চটা চাছে না, আচাছা চটা চাছে। সেটা একটু বলে যাবেন আপনারা এক একজন। চাচা চাচা চটা চাচ্ছে না, আচাছা চটা চাচ্ছে। হ্যাঁ, আবার। চাচা চাচা চটা চাচ্ছে না, আচাছা চটা চাচ্ছে। ঠিক আছে, আরেকজন। নাজমুল ইসলাম। জি স্যার। একটু বলবেন। চাচা চটা চাচ্ছে না, আচাছা চটা চাচ্ছে। আরেকবার। চাচা চাচা চটা চাচ্ছে না, আচাছা চটা চাচ্ছে। ঠিক আছে, আরেকজন কে বলবেন? শিমু সরকার বলেন। চাচা চাচা চটা চাচ্ছে না, আচাচা চটা চাচ্ছে। চাচা চাচা চটা চাচ্ছে না, আচাচা চটা চাচ্ছে। বাহ, ভালো আছে। আফরোজা। হ্যাঁ, আফরোজা বলেন। চাচা চাছা চটা চাচ্ছে না, আচাছা চটা চাচ্ছে। চাচা চাছা ঠিক। চটা চাচ্ছে না, আচাছা চটা চাচ্ছে। বাহ, ঠিক আছে। আব্দুর রহমান। চাচা চাছা চটা চাচ্ছে না, আচাছা চটা চাচ্ছে। আবার। চাচা চাছা চটা চাচ্ছে না, আচাছা চটা চাচ্ছে। গুড। শাহরিন বলেন। চাচা চাছা চটা চাচ্ছে না, আচাছা চটা চাচ্ছে। আরেকটা বার। চাচা চাছা চটা চাচ্ছে না, আচাছা চটা চাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে।
মুক্তার হোসেন বলেন। চাচা চাষা চটা চাচে না, আচাছা চটা চাচে। আরেকবার। চাচা চাষা চটা চাষে না। এই যে চটা বলছেন, ওই চটা উচ্চারণটা ঠিক করেন আবার। চাচা চাষা চটা চাছা, চাষে। জি, চাষা। চাষা না, চটা চাছা, চাছা। ছ, চাচা চাষা চটা চাচা চাষে না। চাছা, চাচা চাছা, চাচা চাষা চাষা না, চাছা। চাছা। হ্যাঁ, চাছা, হ্যাঁ ঠিক আছে। চাচা চাছা চটা চাষে না, আচাচা চাছে না, চাছে না। চাছে না, হুম, আচাছা চটা চাষে। চাছে, আচাছা চটা চাছে। আচাছা চটা চাষে। হুম হুম। তাহলে আমাদের চ ছ এই বিষয়টাতে আমাদেরকে আরো বেশি মনোযোগী হতে হবে, কারণ আমি বলেছি যে অল্পপ্রাণ মহাপ্রাণের উচ্চারণের ভুল থাকলে তাহলে অনেক বেশি শ্রম সময় দিয়ে আমাদেরকে সেই ভুলটা থেকে নিজেদেরকে বের করে আনতে হবে, অনেক বেশি সময় দিতে হবে, চর্চা করতে হবে, বারবার বলতে হবে, জিভের যে জড়তা আছে সেটা থেকে নিজেকে বের করে আনতে হবে। বোঝা গেল? চ ছ ট ঠ দ ধ প ফ ব ভ ক খ ত থ, হ্যাঁ, এগুলো যাতে একটার জায়গায় অল্প প্রাণের জায়গায় মহাপ্রাণ চলে না আসে, মহাপ্রাণের জায়গায় যাতে অল্প প্রাণ চলে না আসে, এই বিষয়গুলোতে অনেক বেশি সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে আমাদেরকে। এবং আমি বলেছিলাম যে এই যে মিনিংফুল করা, বারবার আমি প্রতি ক্লাসে একটা কথা বলবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে শুধু শুদ্ধ উচ্চারণ বা প্রমিত উচ্চারণ, স্ট্যান্ডার্ড উচ্চারণটা শব্দের শুদ্ধতা দিয়ে হয় না। শব্দের শুদ্ধ উচ্চারণ বা প্রমিত উচ্চারণ দিয়ে টোটাল স্ট্যান্ডার্ড মান বিষয়টিকে প্রকাশ করা যায় না, ধারণ করা যায় না। সেই জন্য শুদ্ধতার পাশাপাশি বা স্ট্যান্ডার্ড উচ্চারণের পাশাপাশি তার সাথে স্পষ্ট উচ্চারণটা জরুরি হয়, তার সাথে আবেগটা জরুরি হয়, তার সাথে স্বর প্রক্ষেপণের দক্ষতাটা জরুরি হয়, তার সাথে শ্রুতি মধুরভাবে উপস্থাপনের বিষয়টি যুক্ত আছে, তার সাথে আরও অনেক কিছু আছে, যেমন সহজভাবে উপস্থাপন করা, সাবলীলভাবে উপস্থাপন করা, অকৃত্রিমভাবে উপস্থাপন করা, অর্থপূর্ণভাবে নিজেকে প্রকাশ করা। যেমন বলেছি যে প্রত্যেকটা বাক্যে একটা চাবি শব্দ খুঁজে যদি আমরা বের করতে পারি এবং সেই কিওয়ার্ডটাকে যদি আমরা আলাদা করে এমফেসিস করি, তাহলে কিন্তু অর্থটা পরিষ্কারভাবে শ্রোতা বা দর্শকের সামনে ফুটে ওঠে। বলেছিলাম আমি কাল বাড়ি যাব, আমি কাল বাড়ি যাব, অর্থটা পরিষ্কার হয় না, কি গুরুত্ব দেওয়া হচ্ছে বোঝা যায় না। যদি বলি আমি কাল বাড়ি যাব বা আমি কাল বাড়ি যাব, বোঝা যায় আমি যাচ্ছি সেটাকে আমি প্রাধান্য দিচ্ছি। আমি কাল বাড়ি যাব, অর্থাৎ কালকে যাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ, কোথায় যাচ্ছি, হ্যাঁ, কেন যাচ্ছি সেগুলো গুরুত্বপূর্ণ নয়। আমি কাল বাড়ি যাব, অর্থাৎ বাড়িতে যাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। আমি কালকে, এগুলো বিষয় নয়। যাব কি যাব না সেটাও বিষয় নয়। আমি কাল বাড়ি যাব, আর আমি কাল বাড়ি যাব, তাহলে কি বোঝাবে? আসলে যাচ্ছি কি যাচ্ছি না এটাই আসলে মুখ্য বিষয়। হ্যাঁ, আমি কাল বাড়ি যাব, তাহলে যাব কি যাব না সেটা হচ্ছে এখানে মূল বিষয়। আমি যাচ্ছি, কালকে যাচ্ছি, বাড়ি যাচ্ছি, সেটা ইম্পর্টেন্ট নয়। আসলে যাওয়া না যাওয়ার বিষয়টা ইম্পর্টেন্ট। ঠিক আছে? ধরেন এরকম বলা হলো, আপনাকে বলা হলো তুমি বাড়িতে যেতে পারবে না, আপনি বললেন আমি কাল বাড়ি যাব, কিন্তু ওই জায়গায় যদি আপনি বলেন আমি কাল বাড়ি যাব, হলো না। তাহলে পরিষ্কার হতে হবে, ছবিটা পরিষ্কার হয়ে উঠতে হবে। ছবিটা তখনই পরিষ্কার হবে যখন আপনার উচ্চারণ প্রমিত জায়গায় থাকবে, আপনার বাক্যের প্রত্যেকটা শব্দ স্পষ্টভাবে উচ্চারিত হবে, একটা শব্দ থেকে আরেকটা শব্দের মধ্যে
কিছুটা হলেও একটা পজ থাকবে, একটা বাক্য শেষ করে পরের বাক্যে যাওয়ার মাঝখানে সেখানে একটা পজ থাকবে, একটা স্ট্রেঞ্জার থেকে আরেকটা স্ট্রেঞ্জার, অর্থাৎ একটা ঘটনা থেকে আরেকটা ঘটনায় যাওয়ার যে মাঝের জায়গা সেখানে একটা কি থাকবে, পজ থাকবে। পজ এবং স্ট্রেস করা, এমফেসিস করা শব্দের উপর, কিওয়ার্ডটা খুঁজে বের করা, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং শ্রোতা, দর্শক বা মানুষের সামনে দাঁড়িয়ে যখন আমরা কথা বলি তখন নিজেকে সহজ রাখতে পারা, নিজেকে সাবলীল রাখতে পারা, নিজেকে অকপট রাখতে পারা, এগুলো অত্যন্ত জরুরি। যখন মানুষের কাছে মনে হবে যে আমি আসলে সাবলীল নই বিষয়টাতে, মানুষের কাছে মনে হবে আমি এক কৃত্রিম জায়গা থেকে আরোপিতভাবে কাজটি করছি, আমার এই বলাটা একটা আরোপিত বলা, তখন মানুষকে টাচ করবে না বিষয়টা। আবেগটা, যে আবেগের প্রকাশ আমি আমার কথায় ছড়াতে চাইছি, সেটা শ্রোতা বা দর্শকের বা যাদেরকে আমি বলছি তাদের মনকে কখনোই ছুঁয়ে যাবে না। তখনই ছুঁয়ে যাবে কখন, যখন আমি কি করব, দুঃখিত, যখন আমি সহজ থাকব, সাবলীল থাকব, অকপট থাকব, অকৃত্রিম থাকব, এবং আরেকটি বড় বিষয়, বিশ্বাসের সাথে বলবো। নিশ্চিতভাবে নিজের বিশ্বাস নিয়ে আমি উপস্থাপন করব। এ যেন আমারই কথা, আমারই বলা। এই যে বিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপন করা, সহজ থাকা, সাবলীল থাকা, অকৃত্রিম থাকা, সঠিকভাবে পজ ব্যবহার করতে পারা, সঠিকভাবে কিওয়ার্ড খুঁজে বের করে সে কিওয়ার্ডটাকে প্রপার ওয়েতে কি করা, এমফেসিস করা, এটা যদি করা যায়, সব কিছু মিলিয়ে তখন আমরা কি সুন্দরভাবে অন্যের কাছে নিজেকে উপস্থাপন করতে পারব। বোঝা গেল? আরো কিছু বলবো আমি, আপনাদের দিক থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু বলতে পারেন। স্যার, কিওয়ার্ড দেওয়ার মতো কিছু কিছু বাক্য আর একটু বলবেন। আমরা কিওয়ার্ড খুঁজে পাচ্ছি না, মানে কিছু কিছু ক্ষেত্রে পাই, কিন্তু ভিতরে পোজ দেওয়ার মতো পজিশনটা আমাদের কণ্ঠ এবং কথা বলা সবকিছু মিলে হয় না। এটা যদি কিছু বাক্য পড়ে পড়ে বলতেন তাহলে খুব ভালো হতো। মানে কিওয়ার্ড পড়তে আপনি যে অর্থটা আসলে বোঝাতে চাইছেন দর্শককে, সেই অনুযায়ী কিওয়ার্ড হবে। যেমন আমি কথার কথা, আমি বলেছিলাম আমি কাল বাড়ি যাব, ঠিক আছে? এখন আপনি আপনার দর্শক শ্রোতাকে কোন জায়গা থেকে বলতে চাইছেন কথাটা, যে আপনি কালকে বাড়িতে যাচ্ছেন সেটাকে কনফার্ম করতে চাইছেন, না আপনি কালকে যাচ্ছেন সে কালকেটাকে আপনি কনফার্ম করতে চাইছেন, নাকি আপনি কালকে বাড়ি যাচ্ছেন সেটাকে, শুধু বাড়িতে যাচ্ছেন সেই বিষয়টাকে কনফার্ম করতে চাইছেন, অথবা আপনি কালকে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটাকে কনফার্ম করতে চাইছেন। যে কোনো শব্দের যে কোনো একটা ওয়ার্ডই কিওয়ার্ড হতে পারে। কিওয়ার্ডটা হয়ে উঠবে আপনি কোন অর্থটাকে প্রকাশ করতে চাইছেন সেটার উপর ভিত্তি করে। যেমন আমি যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, এখন একটা সহজ বাক্য, তাহলে এখানে যদি এরকম হয়, আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, একরকম অর্থ। আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, একরকম অর্থ। আবার যদি বলি আমি তোমাকে ভালোবাসি, আরেক রকম অর্থ। অর্থাৎ দেখেন, যখন আমি বলছি আমি তোমাকে ভালোবাসি, অর্থটা হচ্ছে আমি ভালোবাসি তোমাকে, অন্য কেউ নয়। এখানে কাকে ভালোবাসা হচ্ছে বা ভালোবাসছি না ঘৃণা করছি সেটা মুখ্য নয়, আমি বাসছি, এখানে আমিটা ইম্পর্টেন্ট। আমি তোমাকে ভালোবাসি, এখানে আসলে আমিটা ইম্পর্টেন্ট না, তোমাকেটা ইম্পর্টেন্ট। যে আমি বোঝাতে চাইছি, আমি তো বলেছি যে আমি তোমাকেই ভালোবাসি, তাহলে এই জায়গাটায় তখন এই যে তোমাকেই হ্রস্ব ই অর্থাৎ ই প্রত্যয়টা যুক্ত না করেও আমি বলছি আমি তোমাকে ভালোবাসি। আর যদি বলি আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ আমি বোঝাতে চাইছি আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে ভালোবাসি। তাহলে এই যে বিষয়টা, প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা শব্দই কিওয়ার্ড হয়ে উঠতে পারে।
কিন্তু বিষয়টি হচ্ছে আপনি ওই বাক্যটিকে কিভাবে প্রেজেন্ট করতে চান, কোন ওয়েতে উপস্থাপন করতে চান, আপনি ওই বাক্যটাকে শ্রোতার সামনে কোন ছবিটা দেখাতে চান। ঠিক আছে, একটা বাক্যকে কিন্তু অনেক রকম করে বলা সম্ভব। একটা বাক্যে একটা প্রশ্নবোধক লাগিয়ে দিলেই একটা অর্থ হবে, একটা বাক্যে একটা আশ্চর্যবোধক লাগিয়ে দিলেই আরেকটা অর্থ তৈরি হবে। তাহলে ওভাবেও বাক্যের কি করা সম্ভব, বাক্যের অর্থ পরিবর্তন করা সম্ভব। আর কোনো কেউ? আর কেউ বলবেন কিছু? স্যার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। বাক্য বলার সময় আপনার ওঠানামা যে করে, মানে ঢেউয়ের মতো চলে যায়, সংবাদপত্র শুনি আমরা, তখন দেখা যায় যে এক ধরনের আহ খুব সুন্দরভাবে বলে সেই কথাটা অল্প প্রাণ মহাপ্রাণ, এটার জন্য কি না পোস্টটা অথবা ভয়েসের জন্য? আসলে এই বিষয়টা যদি একটু বলতেন স্যার, যে মহাপ্রাণ অল্প প্রাণের জন্যই এই পোস্টটা হচ্ছে, বা ভয়েসটার জন্যই এরকম বলতে পারতেছে, এই জিনিসটা স্যার শুনতে চাচ্ছিলাম। না, মহাপ্রাণ অল্প প্রাণের জন্য তো স্বরের ওঠানামা হয় না। একটা বাক্যকে আপনি কিভাবে দেখছেন, সে বাক্যটাকে কিভাবে প্রক্ষেপণ করতে চাইছেন, হ্যাঁ, সেটার উপর নির্ভর করছে। এখন একটা আনন্দের সংবাদ, সেটি কিরকম হবে, একটা দুঃখের সংবাদ, সেটি কিরকম হবে। হ্যাঁ, তাহলে আপনি প্রকাশটা কিভাবে দিতে চাইছেন সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এটা মহাপ্রাণ অল্প প্রাণের জন্য না, আবার এখানে পজটা কিছুটা জরুরি, যে আপনি পজটা কিভাবে দিচ্ছেন সেখানে একটা ওঠানামার জায়গা তৈরি হতে পারে। আমরা একটু এর দিকে যাই, এ বর্ণটা। এ বর্ণের ব্যাপারে আমি বলেছিলাম আগেও যে এর দুটো উচ্চারিত রূপ, এ এবং অ্যা, তাই না? এখানে একটু সহজভাবে যদি এভাবে বলি, যে আমি আগেও বলেছি শব্দের শুরুতে যদি এ থাকে বা একারযুক্ত ব্যঞ্জনবর্ণও হতে পারে, সেভাবে থাকে, তারপরে যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, এ, ও, অন্তস্থ, র, ল, স এবং হ থাকে, তাহলে সাধারণত কি হয়, এ অবিকৃতভাবে উচ্চারিত হয়। কিরকম দেখেন, একই বলেছি না, এরপর হ্রস্ব ইকার থাকলে, দীর্ঘ ইকার থাকলে, হ্রস্ব উকার থাকলে, দীর্ঘ উকার থাকলে, এরপরে এ থাকলে, এরপরে ও থাকলে, এরপরে অন্তস্থ থাকলে, এরপরে র থাকলে, এরপরে ল থাকলে, এরপরে স থাকলে, এরপরে হ থাকলে কি হয়, উচ্চারণটি এর দিকে যায়। যেমন দেখেন, কেহ, দেহ, মেহ, স্নেহ। হ্যাঁ, হ আছে, ল থাকলে কি হয়, জেল হয়, শেল হয়, তেল হয়, তেল না কিন্তু তেল, বেল হয়, বেল না বেল। তারপর যেমন দেখেন, দের, দের না দের, জের, জের না জের, ঢের। যেমন দেখেন, কেয়া, শ্রেয়, খেয়া, হ্যাঁ, খেয়া না খেয়া। এখানে একটু ব্যতিক্রম আপনারা লিখে রাখতে পারেন। যেমন আমরা বলেছি এর পরে এ থাকলে কি হবে, এর উচ্চারণ এ হবে। যেমন এরকম আমি উদাহরণ দিতে পারি, যেমন মে, এনে, চে, গে, খে, পে। ঠিক আছে, কিন্তু এখানে ব্যতিক্রম মনে রাখতে হবে, যেমন একে একে, এটা একে একে বলি না, আমরা বলি একে একে। আরও ব্যতিক্রম, যেমন আমরা বলেছি এর পরে ও থাকলে কি হয়, এর উচ্চারণ এ থাকে, কিন্তু আমরা ব্যতিক্রম হিসেবে মনে রাখতে পারি, যেমন দেওর, আমরা দেওর বলি না, এটা বলি দেওর। আমরা শেওরা বলি, শেওরা গাছ বলি, আমরা শেওরা গাছ বলি না। এটা আমরা ব্যতিক্রম হিসেবে মনে রাখব। ঠিক আছে, তাহলে আমরা এর উচ্চারণের কিছুটা পেলাম, আর ওটা তো মনে আছেই আমাদের, সেটা হচ্ছে
এর ক্ষেত্রে একাক্ষর অর্থাৎ মনোসিলেবল শব্দের ক্ষেত্রে আমরা বলেছিলাম আমরা খেয়াল রাখবো মন হবে, বন হবে, বন বলবো না। জঙ্গল অর্থে যেটি সেই উচ্চারণটি বন, হৃদয় অর্থে যেটি সেটি মন, কোনো জায়গায় আমরা মন বলবো না। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা বলবো না, আমরা বলবো মনে মনে। হৃদয় অর্থে যেটি সেটি কি মন, মন নয়। ঠিক আছে, একটু আপনাদের কাছ থেকে যে কোনো কিছু 2 মিনিট 3 মিনিটের একটা পড়া শুনতে চাই। সেই পড়াটা শুনে আমি কোনো উচ্চারণের সমস্যা আছে কিনা সেটা একটু আলাপ করব। যে কোনো একজন শুরু করেন পড়া, 2-3 মিনিটের যে কোনো কিছু। স্যার আমি কে পড়ি। পড়বেন? হ্যাঁ নিশ্চয়ই পড়েন। ভারতে ধর্মবিশ্বাস ও বিভাজন, পিউ রিসার্চের সমীক্ষা। যুক্তরাষ্ট্রের জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি ভারতের ধর্মাচরণ সম্পর্কিত এক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস এবং ধর্মাচরণ ও ধর্মীয় সহিষ্ণুতার যে ছবি উঠে এসেছে তা সনাতন ভারতের ধর্মগুরুদের শিক্ষার ফল কিনা সে প্রশ্ন উঠতেই পারে। সৌম্য বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি। হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি 7 বছরের রাজত্বে হিন্দু মুসলমান সম্পর্কে আড়ষ্টতা কতটা বেড়েছে অথবা ধর্মীয় অসহিষ্ণুতার পারদ কতটা চড়েছে তার কোনো গবেষণা হয়েছে বলে জানা নেই। যদিও একথা অনস্বীকার্য, এই 7 বছরে বেশ কিছু সরকারি সিদ্ধান্তে দুই সম্প্রদায়ের পারস্পরিক অবিশ্বাস ও দূরত্ব বেড়েছে। সাম্প্রতিক এক সমীক্ষা দেখাচ্ছে ভারতের সব সম্প্রদায়ের অধিকাংশ মানুষ বিশ্বাস করেন এ দেশে ধর্মাচরণ অবাধ। ধর্মীয় সহিষ্ণুতা গণতান্ত্রিক ভারতের প্রধান বৈশিষ্ট্য। অধিকাংশ মানুষ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই বিশ্বাসের আবডালে এমন মনোভাবও প্রকট হয়েছে যে 64% মনে করেন হিন্দু না হলে জাতীয়তাবাদী হওয়া যায় না। সাম্প্রতিক কালের ঘোষিত সাম্প্রদায়িক রাজনীতির আলোয় ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণের নিরিখে এ এক অদ্ভুত বৈপরীত্য। স্যার আরো পড়বো? না ঠিক আছে, পড়াটা ভালো, কিন্তু ওই যে যেহেতু আগে খুব বেশি পড়া নেই, হ্যাঁ সে কারণে মানে ফ্লুয়েন্সিটা থাকছে না, মানে এই যে একেবারে আত্মস্থ করে যে পড়াটা সেই পড়াটা পাচ্ছি না। হ্যাঁ উচ্চারণ ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় পজগুলো অন্য জায়গায় নিলে ভালো হতো। যেহেতু আগে পড়া নেই সে কারণে এই বিষয়গুলো ঘটছে। যদি আগে পড়া থাকতো সেক্ষেত্রে হয়তো আরো ফ্লুয়েন্টলি পড়া যেত। ভালো হয়েছে পড়া। আর কেউ? হ্যাঁ শিমু সরকার পড়বেন। স্যার গত ক্লাসের আগের ক্লাসে আমি একটা কবিতা পড়েছিলাম, আপনি বলেছিলেন যে আর একটু সময় নিয়ে পড়ার জন্য। হ্যাঁ আমার মনে পড়েছে, একটু পজ দিয়ে পড়তে বলেছিলাম, একটু ধীর গতিতে পজ রাখতে বলেছিলাম এবং গতিটা একটু কমিয়ে রাখতে বলেছিলাম। হ্যাঁ একটু পড়েন শুনি। কুরুক্ষেত্রে আলাপ, আবুল হাসান। আমার চোয়ালে হে রক্ত, হে সরি স্যার, আমার চোয়ালে রক্ত, হে অর্জুন। আমি জানতাম, আমি ঠিকই জানতাম, আমি শিশু হত্যা থামাতে পারবো না, যুবতী হত্যাও নয়, ভ্রূণ হত্যা তো আরো সাংঘাতিক। আমি জানতাম হে অর্জুন, মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই অপ্রুব। আমার নাভিতে রক্ত, আমি জানতাম, আমি ঠিকই জানতাম, আমি মানুষের এই রোষ থামাতে পারবো না, উন্মত্ততা থামাতে পারবো না, দুর্ভিক্ষ ও রাষ্ট্রবিপদ থামাতে পারবো না, চালের আড়ত থেকে অভিনব অভিনব চাল চুরি থামাতে পারবো না, দিলীপের কাপড়ে আমি মানুষের অধঃপতন ঢাকতে পারবো না, শেফালির সমস্ত বিবাহে লাগবে লাম্পট্যের লালা আর বিষ। আমি জানতাম হে অর্জুন, অনাহারে অনেকেই যুবতী হয়েও আর যুবতী হবে না, ভাই পলায়নে যাবে, বোন তার বাসনা। আমি জানতাম ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না, বকুল বৃক্ষদের এইভাবে খুন করা হবে, সব গীতিকার পাখিদের
এভাবে গলা, ডানা, স্বরলিপি, শব্দের পালকগুলি ভেঙে দেওয়া হবে, আমি জানতাম। তিতির ও ঈগল গোত্রের সব শিশুদের এভাবে ভিক্ষুক, পাগল আর উন্মাদ বানানো হবে। ভারতীয় দুঃখের উৎসবে আজ এই শুধু আমাদের ধনুক ব্যবসা। আমি জানতাম হে অর্জুন, আমি ঠিকই জানতাম। এই যে পড়াটা আমার, যদিও কবিতাটা আগে পড়া নেই, আপনি পড়ছেন সেই জায়গা থেকে যদি বলি, মানে ছবিটা পাচ্ছি না, পড়া হচ্ছে, কিন্তু ওই যে বারবার বলি যে কথাটা, মিনিংফুল করা, অর্থপূর্ণভাবে উপস্থাপন করা, হ্যাঁ, যাতে আমার বলাটাতেই যাকে আমি বলছি সে ছবিটা পায় যে আমি কি বলছি। যদি এরকম প্রথম 4-5টা লাইন আমি পড়বার চেষ্টা করি। আমার চোয়ালে রক্ত হে অর্জুন, আমি জানতাম, আমি ঠিকই জানতাম, আমি শিশু হত্যা থামাতে পারবো না। যুবতী হত্যাও নয়, ভ্রূণ হত্যা, সে তো আরো সাংঘাতিক। আমি জানতাম হে অর্জুন, মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আজ ধ্রুব। আমার নাভিতে রক্ত, আমি জানতাম, আমি ঠিকই জানতাম, আমি মানুষের এই রোষ থামাতে পারবো না, উন্মত্ততা থামাতে পারবো না, দুর্ভিক্ষ ও রাষ্ট্র বিপ্লব আমি থামাতে পারবো না। চালের আড়ত থেকে অভিনব চাল চুরি থামাতে পারবো না, রিলিফের কাপড় আমি মানুষের অধঃপতন ঢাকতে পারবো না। শেফালির সমত্ত গ্রীবায় লাগবে লাম্পট্যের লাল আর বিষ। আমি জানতাম হে অর্জুন, অনাহারে অনেকেই যুবতী হয়েও আর যুবতী হবে না। বোঝা গেল বিষয়টি? জি স্যার। একটু মিনিংফুল করা বিষয়টা, হ্যাঁ, নিজে একাত্ম হওয়া, মানে এটা আমারই কথা, হ্যাঁ, বিষয়টার সাথে নিজে একাত্ম হয়ে যাওয়া, সেই চেষ্টাটা করতে হবে। আমি জানতে চেয়েছিলাম যে এখানে উচ্চারণে কোথাও কি কোনো সমস্যা হয়েছে? না, উচ্চারণের সমস্যা নেই, কিন্তু আমি আবারও বলছি, আমরা মনে করি যে উচ্চারণটাই শেষ কথা। হ্যাঁ, মানে শুধু উচ্চারণটা শেষ কথা নয়, আমি কিন্তু প্রতিটা ক্লাসে কোনো না কোনোভাবে এইটাই আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। উচ্চারণটা আমি ঠিক করে নিতে পারবো, আমি বলছি আপনাদের জায়গা থেকে, হ্যাঁ, যে আজকে এই উচ্চারণটা সমস্যা হচ্ছে, আমি জেনে নিলাম, ঠিক করে নিলাম, কিন্তু সেটার সাথে আরো কিছু বিষয় যুক্ত হয়েই সার্বিকভাবে একটা সুন্দর উপস্থাপন হয়। আমরা কি চাই? আমরা চাই একটা সুন্দর উপস্থাপন, তাই তো? তাহলে সুন্দর উপস্থাপনটার একমাত্র কোনো কথা নেই, সুন্দর উপস্থাপনটা অনেকগুলি বিষয়ের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, সেখানে আমার উচ্চারণটা বেসিক, কিন্তু উচ্চারণের পাশাপাশি উপস্থাপনটাও একেবারে ছেড়ে দেবার মতো কোনো বিষয় নয়। বোঝা গেল? জি স্যার, বুঝতে উচ্চারণ ঠিক ছিল, উচ্চারণে সমস্যা পাইনি। হ্যাঁ, নাজমুল ইসলাম, আমার হ্যাঁ মনে বলেন। হচ্ছে উচ্চারণের সমস্যা বা আমার জিহ্বা একটু ভার আমার কাছে মনে হয়, তাই আমি না, বারবার জিজ্ঞেস করছি। আমার যেটা মনে হচ্ছে এটা অনেকবার পড়া নেই, একটু যদি বারবার পড়া থাকে, একটু যদি ধীরতা নিয়ে আপনি একটা একটা লাইন নিয়ে কাজ করেন, একটা একটা বাক্য নিয়ে ভাবেন, হ্যাঁ, পুরো কবিতাটা নিয়ে ভাববার প্রথমেই প্রয়োজন নেই যে এই প্রথম 4টা লাইন আমি কতভাবে উপস্থাপন করতে পারি, হ্যাঁ, এই 4টা লাইন নিয়ে আমি ভাবি, তারপরে পরের 4টা লাইনে যাই, তাহলে দেখবেন অনেক বেশি সাবলীলভাবে আপনি পড়তে পারছেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নাজমুল ইসলাম। জি স্যার, আমি অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর লেখা, সেখান থেকে কয়েকটি লাইন পড়ছি। পড়েন। আমার জন্ম হয় 1920 সালের 17ই মার্চ তারিখে। আমার আব্বার নাম শেখ লুৎফর রহমান। আমার ছোট দাদা খান সাহেব শেখ আব্দুর রশিদ একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন আমাদের অঞ্চলের মধ্যে। সেকালে এই একটা মাত্র স্কুলে ইংরেজি ছিল, পরে এটা হাই স্কুল হয়, সেটি আজও আছে। আমি 3য় শ্রেণী পর্যন্ত এই স্কুল লেখাপড়া করে আব্বার কাছে চলে যাই এবং 4র্থ শ্রেণীতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হই। আমার মায়ের নাম সায়রা খাতুন। তিনি কোনোদিন আমার আব্বার সাথে শহরে থাকতেন না। তিনি সমস্ত সম্পত্তি দেখাশোনা করতেন আর বলতেন, আমার বাবা আমাকে সম্পত্তি দিয়ে গেছেন যাতে তার বাড়িতে আমি থাকি। শহরে চলে গেলে ঘরে আলো জ্বলবে না, বাবা অভিশাপ দেবে।
আমরা আমার নানার ঘরেই থাকতাম। দাদার ও নানার পাশাপাশি ঘর। আব্বার কাছে আমি থেকেই লেখাপড়া করি। আব্বার কাছেই আমি ঘুমাতাম। তার গলা ধরে রাতে না ঘুমালে আমার ঘুম আসতো না। আমি বংশের বড় ছেলে, তাই সমস্ত আদর আমারই ছিল। আমার মেজো চাচার কোনো ছেলে মেয়ে ছিল না। আমার ছোট দাদারও একমাত্র ছেলে আছেন, তিনি খান সাহেব খেতাব পান। এখন আইয়ুব সাহেবের আমলে প্রাদেশিক আইনসভার সদস্য আছেন। ডিস্ট্রিক্ট বোর্ডের সভ্য ছিলেন, নাম শেখ মোশাররফ হোসেন। স্যার, আর পূর্ব আর আর পড়তে হবে না। এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে লেখাপড়া বলছেন আপনি, বারবার দুবার বললেন, দুবারই লেখাপড়া বললেন। উচ্চারণটি লেখাপড়া নয়, লেখাপড়া। লেখাপড়া। হ্যাঁ, একারটা উচ্চারণ, ওই যে লে না, লে। হ্যাঁ, লেখাপড়া। জি স্যার, আমার পজ নিয়ে কোনো সমস্যা ছিল কি, মানে যেখানে না থামা না, দরকার? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরো পড়লে আরো একটা জিনিস যেটা হয়, আমরা প্রথমবার পড়াতে একটা জিনিসকে সেভাবে আত্মস্থ করতে পারি না, কিন্তু এটাই, এই পৃষ্ঠাটাই আপনি যদি আরো অনেকবার পড়ে নেন, দেখবেন যে এই পড়াটা আরো বেশি মিনিংফুল হবে, কারণ তখন আপনাতেই আপনার প্রেজেন্টেশনটার একটা পরিবর্তন ঘটবে। আর জি কেউ? স্যার, ধন্যবাদ। হ্যাঁ, আর কেউ? জি স্যার, শামসুদ্দিন বলছি। প্লিজ বলেন। জি স্যার, কাইকুবাদা আজান কবিতাটা বলছি স্যার। হ্যাঁ। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। কি মধুর আজানের ধ্বনি, আমি তো পাগল হয়ে সেই মধুর তানে, কি যে এক আকর্ষণে ছুটে যায় মুগ্ধ মনে। কি নিশীথে কি দিবসে মসজিদের পানে, হৃদয়ের তারে তারে প্রাণের শোণিত ধারে, কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে। কত সুধা আছে সেই আজানে। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা বার প্রথম 4টা লাইন শুনি। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে হ্যাঁ, মানে মর্মে আপনি সেই উচ্চারণটা সুর খেয়াল রাখতে বাজিল গিয়ে, কি সুমধুর। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি। বোঝা গেল? আবেগটা হারিয়ে ফেলছি নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই আপনি উচ্চারণ উচ্চারণের ঠিক দিকে রাখতে অনেক গিয়ে বেশি কনসাস হওয়াতে, হ্যাঁ, ওই স্যার, আবেগটা থাকছে না, পজটাও ঠিক জায়গায় পড়ছে না। ঠিক আছে, ঠিক আছে, এমনি পড়া ঠিক আছে। আর কেউ? আরেকজনের কাছে শুনবো। আমি হ্যাঁ, প্লিজ। আসাদের শার্ট, গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো, কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো। হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায় বর্ষীয়সী জননী সে শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চুড়োয় গম গম এভুনোর আনাচে কানাচে উড়ছে, উড়ছে অবিরাম। আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে, চৈতন্যের প্রতিটি মোর্চায়। আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবী। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। একটু তাড়াহুড়ো হলো, আর এখানে দুটো জায়গায় একটু কানে লাগলো নক্ষত্র। এটা নক্ষত্র বলেছেন, হ্যাঁ, এটা নক্ষত্র হবে। আর প্রধান বলেছেন, এটা প্রধান হবে, প্রধান। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো, কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো।
হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায়। বর্ষীয়সী জননী সে ষাট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে ষাট শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চূড়োয়, গমগমে অ্যাভিনিউর আনাচে কানাচে উঠছে উঠছে অবিরাম। আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে, চৈতন্যের প্রতিটি মোর্চায়। আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে এক খণ্ড বস্ত্র মানবে। আসাদের ষাট আজ আমাদের প্রাণের পতাকা। আসাদের ষাট আজ আমাদের প্রাণের পতাকা। ধন্যবাদ স্যার। স্যার আমি যখন কথা বলি তখনও দেখা যায় একটু মানে একটু তাড়াহুড়া করি, এই থেকে স্যার বের হতে পারছি না আমি। না, বের হতে পারবেন, না পারার কোনো কারণ নেই। একটু যদি আপনি কনসিয়াস থাকেন এবং এই পড়াগুলো আপনি রেকর্ড করেন, রেকর্ড করে শুনে নিজে বোঝার চেষ্টা করেন কোন জায়গায় নিজে দ্রুতভাবে বলছেন, দ্রুততার সাথে বলছেন, হ্যাঁ, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন। ঠিক আছে? ধন্যবাদ। যাই হোক, হ্যাঁ, আজকে আর বেশি কিছুতে যাব না। আগামী ক্লাসে অন্য উচ্চারণ সূত্র নিয়ে আলোচনা করব আমরা। হ্যাঁ, তবে আবারও বলবো সে কথা, যাদের মধ্যে অল্পপ্রাণ মহাপ্রাণের সমস্যা আছে, যাদের মধ্যে আঞ্চলিকতার সমস্যা আছে, তাদেরকে আরো আরো পরিশ্রমী হতে হবে, সময় দিতে হবে, চর্চার ভেতরে থাকতে হবে। চর্চা, চর্চা এবং চর্চা, এর কোনো বিকল্প নেই। বোঝা গেল? আমরা চর্চার ভেতরে থাকব, তবে এই অতিমারীকালে আমরা সবাই সাবধানে থাকব, নিরাপদে থাকার চেষ্টা করব, নিজে ভালো থাকব এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে, কথা হবে আগামী ক্লাসে। ঠিক আসসালামু আছে? আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিদায় সবার কাছ থেকে।